হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা স্মৃতিসৌধ যাচ্ছি। তবে এটি সাভারের স্মৃতিসৌধ না, এটা রায়ের বাজারে অবস্থিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আসলে কোনো স্মৃতির উদ্দেশ্যে যখন কোনো সৌধ নির্মাণ করা হয়, সেটাকেই তখন স্মৃতিসৌধ বলে। পরিবারের সাথে ঘুরতে যাওয়া কেবল বিনোদন নয়, এটি সম্পর্কের ভিত মজবুত করার একটা দারুণ উপায়। ব্যস্ত জীবনে আমরা অনেক সময় একে অপরের থেকে কিছুটা দূরে সরে যাই, আর সেই দূরত্ব ঘোচাতে ভ্রমণের জুড়ি নেই। একঘেয়ে রুটিন থেকে মুক্তি পেতে ভ্রমণ টনিকের মতো কাজ করে, যা মনের ক্লান্তি দূর করে এবং নতুন উদ্যমে কাজে ফেরার শক্তি দেয়। খুব দূরে কোথাও ঘুরতে যেতে হবে এমন কোনো কথা নেই। কাছাকাছি কোনো রিসোর্ট বা প্রকৃতির কাছে একদিনের জন্য বা একটু সময়ের জন্য ঘুরে এলেও পরিবারের সবার মন ফুরফুরে হয়ে ওঠে। আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, আমাদের মোহাম্মদপুরের মধ্যেই অবস্থিত রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আপনারা এখন স্ক্রিনে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি মোহাম্মদপুর ৩ রাস্তার মোড়ে যাওয়ার পথ, যার ডান দিকে গাবতলী, বাঁয়ে সদরঘাট এবং সোজা বছিলা। এখান থেকে কিছু দূর সামনে এগোলেই রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ অবস্থিত। আমরা চলে এসেছি বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আমরা এখন রিক্সা থেকে নামবো। যেহেতু এটি হাইওয়ে রোড, অনেক ভারী যানবাহন চলাচল করে, সেহেতু খুব সাবধানতা অবলম্বন করতে হয়। আমরা এখন ভিতরে ঢুকব। উল্লেখ্য যে এখানে ঢুকতে কোনো প্রকার টিকিটের দরকার হয় না। স্থানটির আশেপাশে প্রচুর খোলা জায়গা এবং অনেক আগাছা এবং গাছপালা আছে। জায়গাটি দেখলেই অনেক দুঃখ এবং মন ভারাক্রান্ত হয়ে ওঠে। এর ঠিক পাশেই রয়েছে বাংলাদেশের একটি অন্যতম কবরস্থান, যেটি বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ঠিক পাশেই অবস্থিত। আপনারা হাতের বাঁয়ে যেই প্রাচীর দেখতে পাচ্ছেন বা বাউন্ডারি ওয়াল দেখতে পাচ্ছেন, বাউন্ডারি ওয়ালের ওই পাশেই হচ্ছে কবরস্থানটি। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার ঠিক দুদিন আগে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের স্থানীয় সহযোগীরা অসংখ্য বুদ্ধিজীবীকে অপহরণ করে নিয়ে আসে। তাদের মধ্যে ছিলেন শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, সাহিত্যিক ও বিজ্ঞানী। রায়ের বাজারের এই ইটখোলায় তাদের নির্মমভাবে হত্যা করা হয়। স্মৃতিসৌধের প্রধান অংশটি একটি দীর্ঘ বাঁকানো ইটের দেয়াল, যা রায়ের বাজারের সেই আদি ইটখোলাকে নির্দেশ করে যেখানে লাশগুলো পাওয়া গিয়েছিল। দেয়ালের দুই ভাঙ্গা প্রান্ত, যা ওই সময়ের গভীর শোক ও বিষাদকে ফুটিয়ে তোলে। দেয়ালের দক্ষিণ পশ্চিম পাশে একটি ৬.১ মিটার জানালা আছে, যার মধ্য দিয়ে তাকালে আকাশ দেখা যায়। এটি বিশাল দেয়ালের মাঝে আশার প্রতীক হিসেবে কাজ করে। স্মৃতিসৌধের প্রবেশপথে একটি বটগাছ রাখা হয়েছে, যা শারীরিক শিক্ষা কলেজের সেই আদি বটগাছের কথা মনে করিয়ে দেয়, যেখানে বুদ্ধিজীবীদের ওপর নির্যাতন করা হয়েছিল।
এই সৌধটির স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ ও জামি আল শাফি চেয়েছিলেন এমন কিছু করতে যা কেবল পাথরের মূর্তি হবে না, বরং মানুষের মনের অনুভূতিকে স্পর্শ করবে। এই প্রজেক্টের মোট আয়তন প্রায় 2.9 হেক্টর। পুরো এলাকাটি উঁচু নিচু ঢালু পথ দিয়ে সাজানো, যাতে মানুষ যখন হেঁটে যায় তাদের অবচেতন মনে যুদ্ধের সেই কঠিন সময়ের কথা ফুটে ওঠে। দেয়ালের সামনে বিশাল পানির আধারটি পবিত্রতা ও শান্তির প্রতীক। আয়নার মতো স্থির এই পানি দর্শনার্থীদের মনে এক ধরনের গাম্ভীর্য ও ভাবুক পরিবেশ তৈরি করে। বর্তমানে এটি কেবল শোক পালনের স্থান নয়, বরং ঢাকার অন্যতম পরিচ্ছন্ন ও সুসংগঠিত একটি পাবলিক স্পেস। এখানে একটি প্রশস্ত চত্বর রয়েছে, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ ইতিহাসের পাঠ নিতে আসেন। চারপাশে সুশৃঙ্খল বাগান এবং বসার জায়গা রয়েছে, যা পর্যটকদের জন্য আরামদায়ক। ভিতরে একটি পাঠাগার ও আর্কাইভ করার পরিকল্পনাও দীর্ঘদিনের, যাতে মানুষ শহীদ বুদ্ধিজীবীদের জীবন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারে। দেয়ালের সামনে জলাধারের মাঝখানে একটি কালো স্তম্ভ উঠে এসেছে। এটি গভীর শোকের প্রতীক। বর্তমান প্রজন্মের জন্য রায়েরবাজার স্মৃতিসৌধ একটি জীবন্ত পাঠশালা। আমরা যারা স্বাধীন বাংলাদেশে বড় হচ্ছি, আমাদের জানা প্রয়োজন যে এই দেশ হওয়ার পিছনে কত বড় আত্মত্যাগ রয়েছে। আমরা যখন আমাদের সন্তানদের নিয়ে সেখানে যাই, তখন তারা বুঝতে পারে যে মেধা ও জ্ঞান একটি জাতির জন্য কতটা শক্তিশালী, যার কারণে শত্রুরা বুদ্ধিজীবীদের টার্গেট করেছিল। রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আমাদের হার না মানার প্রেরণা দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। তবে বর্তমানে এর জলাশয়ের অবস্থা খুব বেশি একটি ভালো নয়। এখানে প্রচুর ময়লা আবর্জনা জমে রয়েছে। রায়েরবাজার বধ্যভূমি কোনো সাধারণ পর্যটন কেন্দ্র নয়, এটি আমাদের স্বাধীনতার পুনর্জন্মের তীর্থস্থান। সেখানে গেলে আমরা বুঝতে পারি এই লাল সবুজের পতাকা কত দামি। আসুন আমরা আমাদের সন্তানদের সেই ভগ্ন দেয়ালের সামনে নিয়ে যাই, তাদের বলি, এই যে ভাঙা দেয়াল দেখছো, এখান থেকেই শুরু হয়েছিল আমাদের নতুন করে গড়ে ওঠার গল্প।